আপনি যদি ভাবেন ম্যাকডোনাল্ডসের বিজনেস হলো শুধু বার্গার বিক্রি করা, তাহলে আপনি আসলে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই মিস করছেন। 2025 সালে ম্যাকডোনাল্ডস সিস্টেমের রেস্টুরেন্ট সেলস ছিল প্রায় $130 বিলিয়ন। কিন্তু ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের নিজের রিপোর্টেড রেভিনিউ ছিল প্রায় $26.9 বিলিয়ন। একই ম্যাকডোনাল্ডস, একই বার্গার, তাহলে 130 বিলিয়ন আর $26.9 বিলিয়ন মধ্যে এত বড় পার্থক্য কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ম্যাকডোনাল্ডস আসলে বার্গার বিক্রি করে কত টাকা আয় করে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে ম্যাকডোনাল্ডস আসলে কী ধরনের বিজনেস। অবশ্যই ম্যাকডোনাল্ডস বার্গার, ফ্রাইজ, চিকেন আর ড্রিঙ্কস বিক্রি করে, কিন্তু ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের বিজনেস মডেল শুধু ফুড সেলসের ওপর দাঁড়িয়ে নেই। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ফ্র্যাঞ্চাইজ বিজনেস। 2025 সালের শেষে সারা পৃথিবীতে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্ট ছিল 45,356টি। এর মধ্যে প্রায় 95% রেস্টুরেন্ট ছিল ফ্র্যাঞ্চাইজড, অর্থাৎ প্রায় 43,317টি রেস্টুরেন্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, আর মাত্র 2,039টি রেস্টুরেন্ট ছিল কোম্পানি ওন্ড অ্যান্ড অপারেটেড। এখান থেকেই ম্যাকডোনাল্ডসের আসল বিজনেস মডেলের গল্প শুরু। ধরুন, আপনি একটি ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট চালাতে চান। আপনি ম্যাকডোনাল্ডসের ব্র্যান্ড, মেনু, অপারেটিং সিস্টেম এবং বিজনেস মডেল ব্যবহার করার অধিকার পেলেন, কিন্তু রেস্টুরেন্ট চালানোর দায়িত্ব অনেকটাই আপনার। আপনাকেই স্টাফ রাখতে হবে, রেস্টুরেন্ট পরিচালনা করতে হবে এবং কাস্টমারের কাছ থেকে সেলস করতে হবে। এর বিনিময়ে ম্যাকডোনাল্ডস সেই ফ্র্যাঞ্চাইজ বিজনেস থেকে রেন্ট, সেলসের ওপর ভিত্তি করে রয়্যালটি এবং কিছু ক্ষেত্রে ইনিশিয়াল ফিস পেতে পারে। এখন ধরুন, একজন কাস্টমার একটি ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে গিয়ে $10 মিল কিনল। এই $10 পুরোটা ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের রেভিনিউ হয়ে গেল না? যদি রেস্টুরেন্টটি ফ্র্যাঞ্চাইজড হয়, তাহলে সেই সেলস ফ্র্যাঞ্চাইজিয়ার বিজনেসের অংশ। ম্যাকডোনাল্ডস সেই রেস্টুরেন্ট থেকে রেন্ট, রয়্যালটি এবং অন্যান্য ফিস পেতে পারে। এবার আসি সেই বিশাল $130 বিলিয়ন সংখ্যায়। 2025 সালে ম্যাকডোনাল্ডস সিস্টেমের ওয়ার্ল্ড ওয়াইড সেলস ছিল প্রায় $129.7 বিলিয়ন। কিন্তু এই সংখ্যাটাকে ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের রেভিনিউ ভাবলে ভুল হবে, কারণ সিস্টেম ওয়াইড সেলস মানে ম্যাকডোনাল্ডস সিস্টেমের রেস্টুরেন্ট সেলস। এটি ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের রিপোর্টেড রেভিনিউ নয়। ফ্র্যাঞ্চাইজিরা কাস্টমারের কাছ থেকে যে পুরো সেলস করে, সেই পুরো অর্থ ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ হিসেবে আসে না। ম্যাকডোনাল্ডস কর্পোরেশন মূলত ফ্র্যাঞ্চাইজ রিলেটেড রেভিনিউ এবং কোম্পানি ওন্ড রেস্টুরেন্ট সেলস আলাদাভাবে রেকর্ড করে। তাই $129.7 বিলিয়ন দেখে ভাবা যাবে না যে ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের ব্যাংক অ্যাকাউন্টে $129.7 বিলিয়ন ঢুকেছে। 2025 সালে ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের টোটাল রেভিনিউ ছিল প্রায় $26.885 বিলিয়ন। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজড রেস্টুরেন্টস থেকে রেভিনিউ ছিল প্রায় $16.548 বিলিয়ন। কোম্পানি ওন্ড অ্যান্ড অপারেটেড রেস্টুরেন্টস থেকে সেলস ছিল প্রায় $9.690 বিলিয়ন, আর অন্যান্য রেভিনিউ ছিল প্রায় $647 মিলিয়ন। অর্থাৎ ম্যাকডোনাল্ডসের রিপোর্টেড রেভিনিউ প্রায় $26.9 বিলিয়ন। এখন একটা বিষয় খেয়াল করুন, ম্যাকডোনাল্ডসের প্রায় 95% রেস্টুরেন্ট ফ্র্যাঞ্চাইজড হলেও ফ্র্যাঞ্চাইজ বিজনেস থেকেই কোম্পানির রেভিনিউ এসেছে বিশাল অঙ্কের, কারণ ফ্র্যাঞ্চাইজ মডেল অনেকটা রিকারিং রেভিনিউ সিস্টেমের মতো কাজ করে। কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, একটি বার্গার বা মিল বিক্রি হলে ম্যাকডোনাল্ডস কর্পোরেশন আসলে কত টাকা পায়? 2025 সালে ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের টোটাল রেভিনিউ ছিল প্রায় $26.885 বিলিয়ন। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজড রেস্টুরেন্টস থেকে রেভিনিউ ছিল প্রায় $16.548 বিলিয়ন। কোম্পানি ওন্ড অ্যান্ড অপারেটেড রেস্টুরেন্টস থেকে সেলস ছিল প্রায় $9.690 বিলিয়ন, আর অন্যান্য রেভিনিউ ছিল প্রায় $647 মিলিয়ন। অর্থাৎ ম্যাকডোনাল্ডসের রিপোর্টেড রেভিনিউ প্রায় $26.9 বিলিয়ন। এখন একটা বিষয় খেয়াল করুন, ম্যাকডোনাল্ডসের প্রায় 95% রেস্টুরেন্ট ফ্র্যাঞ্চাইজড হলেও ফ্র্যাঞ্চাইজ বিজনেস থেকেই কোম্পানির রেভিনিউ এসেছে বিশাল অঙ্কের, কারণ ফ্র্যাঞ্চাইজ মডেল অনেকটা রিকারিং রেভিনিউ সিস্টেমের মতো কাজ করে। কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, একটি বার্গার বা মিল বিক্রি হলে ম্যাকডোনাল্ডস কর্পোরেশন আসলে কত টাকা পায়? এর কোনো ইউনিভার্সাল ফিক্সড অ্যামাউন্ট নেই, কারণ ফ্র্যাঞ্চাইজ অ্যাগ্রিমেন্ট, মার্কেট, রেস্টুরেন্ট স্ট্রাকচার এবং অন্যান্য বিষয় অনুযায়ী ইকোনমিক্স পরিবর্তিত হতে পারে। তবে ম্যাকডোনাল্ডসের কনভেনশনাল ফ্র্যাঞ্চাইজ অ্যারেঞ্জমেন্টসে রেন্ট এবং সেলসের ওপর ভিত্তি করে রয়্যালটি থাকে।
এর পাশাপাশি মিনিমাম রেন্ট এবং ইনিশিয়াল ফিজের ব্যবস্থাও থাকতে পারে। অর্থাৎ আপনি যদি ম্যাকডোনাল্ডসে $10 একটি মিল কিনেন, সেই $10 পুরোটা ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের রেভিনিউ নয়। এবার আরও ইন্টারেস্টিং জায়গায় আসি। 2025 সালে ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজড রেস্টুরেন্ট রেভিনিউয়ের মধ্যে রেন্ট থেকে এসেছিল প্রায় $10.442 বিলিয়ন, রয়্যালটিজ থেকে প্রায় $6.018 বিলিয়ন এবং ইনিশিয়াল ফিস থেকে প্রায় $88 মিলিয়ন। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজ রেভিনিউয়ের সবচেয়ে বড় অংশই এসেছিল রেন্ট থেকে। এখানেই ম্যাকডোনাল্ডসকে শুধু একটি ফাস্ট ফুড কোম্পানি হিসেবে দেখলে পুরো পিকচার দেখা যায় না, কারণ ম্যাকডোনাল্ডসের বিজনেস মডেলের সঙ্গে রিয়েল এস্টেটেরও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অনেক ক্ষেত্রে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট লোকেশনের রিয়েল এস্টেট ইন্টারেস্ট ধরে রাখে এবং ফ্র্যাঞ্চাইজ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সেই লোকেশন ফ্র্যাঞ্চাইজিকে ব্যবহার করতে দেয়। 2025 সালের শেষে ফ্র্যাঞ্চাইজ অ্যারেঞ্জমেন্টসের অধীনে ম্যাকডোনাল্ডসের মেট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট ছিল প্রায় $22.8 বিলিয়ন। এর মধ্যে ল্যান্ডের ভ্যালু ছিল প্রায় $7.1 বিলিয়ন। এখন হয়তো আপনি বুঝতে পারছেন কেন ম্যাকডোনাল্ডসকে শুধু বার্গার কোম্পানি হিসেবে দেখলে তাদের পুরো বিজনেস মডেল বোঝা যায় না। তারা একটি রেস্টুরেন্ট ব্র্যান্ড, তারা একটি ফ্র্যাঞ্চাইজ কোম্পানি, আর তাদের বিজনেস মডেলের মধ্যে সিগনিফিকেন্ট রিয়েল এস্টেট কম্পোনেন্টও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন বিজনেস ওনার কেন ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজ নেবে? কারণ তাকে শূন্য থেকে একটি নতুন ফুড ব্র্যান্ড তৈরি করতে হচ্ছে না। তার সামনে আগে থেকেই একটি পরিচিত ব্র্যান্ড রয়েছে, এস্টাবলিশড মেনু রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আর সবচেয়ে বড় কথা, কাস্টমারের কাছে ব্র্যান্ড রিকগনিশন রয়েছে। অবশ্য ফ্র্যাঞ্চাইজিকে যথেষ্ট ইনভেস্টমেন্ট করতে হয় এবং রেস্টুরেন্টের অপারেশনাল রেসপন্সিবিলিটিসও থাকে। ম্যাকডোনাল্ডসও ফ্র্যাঞ্চাইজিজের জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ডস এবং অপারেটিং রিকোয়ারমেন্টস রাখে। অর্থাৎ এটা এমন বিজনেস নয় যেখানে শুধু টাকা দিলেন আর রেস্টুরেন্ট নিজে নিজে চলতে থাকলো। এখন কল্পনা করুন, ম্যাকডোনাল্ডস যদি পৃথিবীর প্রতিটি রেস্টুরেন্ট নিজেই ওন এবং অপারেট করত, তাহলে প্রতিটি রেস্টুরেন্টের স্টাফ, ফুড কস্ট, ইউটিলিটিজ, মেইনটেনেন্স এবং ডেইলি অপারেশনসের বড় অংশ তাদের নিজেদের বিজনেসের ওপর পড়ত। কিন্তু ফ্র্যাঞ্চাইজ মডেলে রেস্টুরেন্টের ডেইলি অপারেশনের বড় অংশ ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করে। আর এখানেই ফ্র্যাঞ্চাইজ মডেলের সবচেয়ে বড় শক্তি, স্কেল। একটা রেস্টুরেন্ট থেকে বিজনেস করা এক জিনিস, কিন্তু হাজার হাজার রেস্টুরেন্টের জন্য একটি একই ধরনের সিস্টেম তৈরি করা সম্পূর্ণ অন্য ব্যাপার। ম্যাকডোনাল্ডসের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী তাদের হেভিলি ফ্র্যাঞ্চাইজড বিজনেস মডেল স্টেবল এবং প্রেডিক্টেবল রেভিনিউ তৈরি করার জন্য ডিজাইনড। এখন অবশ্যই আরেকটি বিষয় বুঝতে হবে, রেভিনিউ আর প্রফিট এক জিনিস নয়। 2025 সালে ম্যাকডোনাল্ডসের টোটাল রেভিনিউ ছিল প্রায় $26.885 বিলিয়ন। কিন্তু এই পুরো অর্থ প্রফিট নয়। কোম্পানি ওন্ড রেস্টুরেন্ট পরিচালনা করতে ফুড, পেপার, পেরোল, এমপ্লয়ি বেনিফিটস, অকুপেন্সি এবং অন্যান্য অপারেটিং এক্সপেন্সেস রয়েছে। ফ্র্যাঞ্চাইজড বিজনেসেরও অকুপেন্সি রিলেটেড এক্সপেন্সেস রয়েছে। সব খরচ বাদ দেওয়ার পর যে অর্থ থাকে সেইটাই প্রফিটের দিকে যায়। 2025 সালে ম্যাকডোনাল্ডসের নেট ইনকাম ছিল প্রায় $8.56 বিলিয়ন। অর্থাৎ ম্যাকডোনাল্ডসের রেভিনিউ প্রায় $26.9 বিলিয়ন হলেও সবটাই তাদের প্রফিট নয়। এখন পুরো গল্পটা একসঙ্গে দেখা যাক। একজন কাস্টমার ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে আসে। সে একটি বার্গার বা মিল কেনে। যদি রেস্টুরেন্ট ফ্র্যাঞ্চাইজড হয়, সেই রেস্টুরেন্টের সেলস ফ্র্যাঞ্চাইজিয়ের বিজনেসের অংশ। ম্যাকডোনাল্ডস সেই সিস্টেম থেকে রেন্ট, রয়্যালটিজ এবং ফিস পায়। আর ম্যাকডোনাল্ডসের ওন রেস্টুরেন্টস থেকে সরাসরি রেস্টুরেন্ট সেলসও আসে। এর পাশাপাশি রয়েছে অন্যান্য রেভিনিউ সোর্সেস। অর্থাৎ পুরো বিজনেস মডেলটা অনেকটা এমন, কাস্টমার আসে, কাস্টমার রেস্টুরেন্টে খাবার কেনে, রেস্টুরেন্ট সেলস তৈরি হয়, ফ্র্যাঞ্চাইজি বিজনেস পরিচালনা করে, আর সেই ফ্র্যাঞ্চাইজ সিস্টেম থেকে ম্যাকডোনাল্ডস রেন্ট, রয়্যালটি এবং ফিস পায়। এখানেই ম্যাকডোনাল্ডসের সবচেয়ে ইন্টারেস্টিং লেসন। ম্যাকডোনাল্ডস শুধু একটি বার্গার বিক্রি করে টাকা আয় করার চেষ্টা করছে না। তারা এমন একটি সিস্টেম তৈরি করেছে যেখানে হাজার হাজার বিজনেস ওনার তাদের ব্র্যান্ড এবং সিস্টেম ব্যবহার করে রেস্টুরেন্ট চালাতে পারে। তাহলে শেষ প্রশ্ন, ম্যাকডোনাল্ডস কি বার্গার কোম্পানি? হ্যাঁ, ম্যাকডোনাল্ডস একটি রেস্টুরেন্ট কোম্পানি, কিন্তু শুধুমাত্র বার্গার কোম্পানি বললে তাদের বিজনেস মডেলের বিশাল একটা অংশ বাদ পড়ে যায়। তাদের বিজনেসের মধ্যে রয়েছে ফুড সেলস, ফ্র্যাঞ্চাইজিং, রেন্ট, রয়্যালটিজ, রিয়েল এস্টেট রিলেটেড ইকোনমিক্স, টেকনোলজি এবং অন্যান্য ফিজ। পাশাপাশি রয়েছে ব্র্যান্ড লাইসেন্সিং সহ অন্যান্য রেভিনিউ সোর্সেস। আর সম্ভবত এখানেই ম্যাকডোনাল্ডসের সবচেয়ে বড় বিজনেস লেসন।
সবচেয়ে বড় বিজনেস সবসময় সবচেয়ে বেশি প্রোডাক্ট বিক্রি করে তৈরি হয় না। কখনো কখনো সবচেয়ে পাওয়ারফুল বিজনেস মডেল হলো এমন একটি সিস্টেম তৈরি করা যেটা হাজার হাজার মানুষ এবং বিজনেস ওনার ব্যবহার করতে চায়। ম্যাকডোনাল্ডস সেই সিস্টেমটাই তৈরি করেছে। তাই পরের বার ম্যাকডোনাল্ডসে গিয়ে যখন একটা বার্গার কিনবেন, তখন শুধু বার্গারের কথা ভাববেন না, ভাববেন এই একটি বার্গারের পেছনে রয়েছে একটি বিশাল ফ্র্যাঞ্চাইজ নেটওয়ার্ক, রেস্টুরেন্ট সিস্টেম, গ্লোবাল ব্র্যান্ড এবং রিয়েল এস্টেট ড্রিভেন বিজনেস মডেল। আর এটাই ম্যাকডোনাল্ডসকে শুধু একটি ফাস্ট ফুড ব্র্যান্ড থেকে বিশ্বের অন্যতম বড় রেস্টুরেন্ট বিজনেসের একটিতে পরিণত করেছে। কারণ বড় বিজনেস বুঝতে হলে শুধু প্রোডাক্টের দিকে তাকালে হবে না। প্রোডাক্ট কিভাবে বিক্রি হচ্ছে, সিস্টেম কিভাবে কাজ করছে, আর কোম্পানি কিভাবে সেই সিস্টেম থেকে বারবার রেভিনিউ তৈরি করছে, সেটাই আসল বিজনেস মডেল। আপনি যদি এমন বড় কোম্পানির অদৃশ্য বিজনেস মডেল সহজ বাংলায় জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরের ভিডিওতে আমরা দেখব আরেকটি বিখ্যাত কোম্পানি আসলে কিভাবে টাকা আয় করে।